আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছে মালিহা হোসাইন। দীর্ঘ 14 বছর পর চুয়াডাঙ্গায় জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে সম্মেলনের উদ্বোধন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন বক্তব্য রাখছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং স্থানীয় নেতারা। সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার কথা রয়েছে। এ বিষয়ে আরো জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জহির রায়হান। জহির, দীর্ঘদিন পর সম্মেলন হচ্ছে, তো নেতা কর্মীদের মধ্যে কেমন উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন জানাবেন আমাদের। মালিয়া, সংবাদে আপনি দর্শকদের যেমনটি জানাচ্ছিলেন, এই সকাল থেকে কিন্তু দীর্ঘ 14 বছর পর বিএনপির যে সম্মেলন চুয়াডাঙ্গা জেলায় অনুষ্ঠিত হচ্ছে, এতে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা নেতা কর্মীদের মাঝে দেখতে পাচ্ছি। এখানে টাউন ফুটবল মাঠে কিন্তু ইতিমধ্যে সম্মেলনের উদ্বোধন করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া এখানে বিশেষ অতিথি হিসেবে এই সম্মেলনে উপস্থিত আছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সহ কেন্দ্রীয় এবং বিভাগীয় এবং আশপাশ জেলার যারা নেতা কর্মী আছেন তারা কিন্তু উপস্থিত হয়েছেন। কানায় কানায় কিন্তু ভরে উঠেছে টাউন ফুটবল মাঠ। এখানে এত উৎসাহ উদ্দীপনার কারণ একটাই জানাচ্ছেন, এর আগে কিন্তু 2010 সালে কিন্তু সর্বশেষ বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয় চুয়াডাঙ্গা জেলায়। তারপরে 2021 সালে কিন্তু আহ্বায়ক কমিটি গঠন হয়। কিন্তু এই যে দীর্ঘ বছর পর 14 বছর পর যে কাউন্সিল হচ্ছে, এর প্রধান কারণ হচ্ছে এর আগে কেন কাউন্সিল হয়নি আমরা নেতা কর্মীদের সাথে জানতে চেয়েছিলাম। তারা যেটা জানাচ্ছিলেন সেটা হচ্ছে এই আওয়ামী লীগ সরকারের আমলে হামলা এবং মামলা গ্রেপ্তারের কারণে কিন্তু তারা কাউন্সিল বা জেলার যে সম্মেলন বা বিভিন্ন ইউনিটের সম্মেলন সেটা কিন্তু সম্মেলন সম্পন্ন করতে পারেননি। তবে আজকে এই সম্মেলন কিন্তু কানায় কানায় ভরে উঠেছে। পুরুষের পাশাপাশি কিন্তু নারীদের উপস্থিতি কিন্তু ব্যাপকভাবে দেখা যাচ্ছে। আমরা দেখেছি যে এই সম্মেলনে কিন্তু সভাপতি প্রার্থী যিনি আছেন মাহমুদ হাসান খান বাবু, তার প্রতিদ্বন্দ্বী না থাকায় কিন্তু তিনি সভাপতি নির্বাচিত হয়ে গেছেন। এছাড়া সাধারণ সম্পাদক পদে 2 জন এবং সাংগঠনিক সম্পাদক পদে 4 জন কিন্তু লড়াই করছেন। দুপুরের পর কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আর দুপুরে কিন্তু দলটির দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতা কর্মীদের সাথে কথা বলবেন। মালিয়া, ধন্যবাদ আপনাকে। অবাধ অংশগ্রহণমূলক নিরপেক্ষ জাতীয় ও স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে আজ ইলেকট্রনিক মিডিয়ার জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। সকাল 10:30টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই সভা শুরু হয়েছে। সভায় সভাপতিত্ব করেছেন সংস্কার কমিশনের সভাপতি ডক্টর বদিউল আলম মজুমদার। বিগত 3টি সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনে গণমাধ্যমের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও নির্বাচন কমিশন সংস্কার নিয়ে মতামত দেবেন সিনিয়র সম্পাদকরা। দুপুর 2:30টায় বিভিন্ন নারী সংগঠনের প্রধানদের সঙ্গে মতবিনিময় করবে ইসি সংস্কার কমিশন। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আতিকা রহমান। আতিকা, নির্বাচন সংস্কার কমিশনের ইলেকট্রনিক মিডিয়ার জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে কি কি বিষয়ে আলোচনা হয়েছে জানতে পেরেছেন কিনা জানাবেন আমাদের। ইলেকট্রিক মিডিয়ার যারা সিনিয়র সাংবাদিক রয়েছে তারা মতবিনিময় করছে। ইসি সংস্কার কমিশন রয়েছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন আসলে মূলত প্রতিবেদন একটি জমা দেবে কিভাবে নির্বাচন ব্যবস্থাকে সংস্কার করা যায়, নির্বাচন কমিশনের সংস্কার করা যায় এবং নির্বাচন ব্যবস্থা কি কি ধরনের ত্রুটি রয়েছে এবং আগামীতে গ্রহণযোগ্য সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে কি কি ধরনের পরামর্শ নেওয়া যায় সেই বিষয়ে কিন্তু সিনিয়র সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। এর আগেও তারা 4 দিন সংলাপ করেছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি
পেয়েছি আসলে বিগত 3টি নির্বাচনে কি ধরনের ত্রুটি ছিল এবং গণমাধ্যমের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করা হয়েছে কিনা এই বিষয়ে সংস্কার কমিশনের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে এবং যারা ভেতরে অংশ নিয়েছেন সিনিয়র সাংবাদিক রয়েছেন যারা টেলিভিশনের তারা তাদের আসলে চ্যালেঞ্জগুলো বলছেন এবং আগামীতে কি করণীয় এবং আগামীতে যাতে গণমাধ্যম পূর্ণ স্বাধীনতা পায় নির্বাচনের সংবাদ সংগ্রহে এই বিষয়গুলো তারা তুলে ধরেছেন। একই সঙ্গে দু একজন সাংবাদিক বের হয়েছিলেন, তাদের কাছে যেটি আমরা জানতে পারলাম তারা বলেছে যে নির্বাচনে যাতে যে আগামীতে যে নির্বাচন হবে সেটি যেন নিরপেক্ষ হয়, গ্রহণযোগ্য হয় এবং দেশে বিদেশে গ্রহণযোগ্যতা পায় সেদিকে যেন নির্বাচন সংস্কার কমিশন নজর রাখে এবং তারা যে রিপোর্টটি দিবে সেটি জনসম্মুখে যাতে প্রকাশ করা হয় এই বিষয়ে তারা সুপারিশ করেছেন। একই সঙ্গে তারা বলেছেন যে আসলে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন যাতে না হয়, এছাড়া নারীদের অংশগ্রহণে যাতে সংরক্ষিত নারী আসনে এই প্রথাটি বিলুপ্ত করে সরাসরি নির্বাচনের মাধ্যমে যাতে সংরক্ষিত নারী আসনে নির্বাচনটি হয় এই বিষয়ে তারা মতামত দিয়েছে। একই বিষয়ে আমরা শুনেছি যে প্রায় 4-5 জন সাংবাদিক তারা না ভোটের পক্ষে মত দিয়েছেন। তারা বলেছেন কোনো প্রার্থী যদি পছন্দ না থাকে, কোনো যোগ্য না মনে করেন তাহলে সেই নাগরিক যাতে না ভোট দিতে পারেন সেই বিধানটি রাখা উচিত। এই না ভোটের মাধ্যমে প্রার্থীরাও একটি ভালো মেসেজ পাবে যে আসলে তাদেরকে পছন্দ করছেন না ভোটাররা। একই সঙ্গে নির্বাচনী ব্যয়ের বিষয়েও যাতে স্বচ্ছতা থাকে এবং নির্বাচনে যাতে দ্বন্দ্ব সংঘাত এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে যাতে হাঙ্গামা না হয়, কোনো রকম বিতর্ক না হয় এবং বিভিন্ন ক্ষেত্রে প্রার্থীদের বিভিন্ন ক্ষেত্রে হুমকি ধামকি প্রদর্শন করা এবং নির্বাচনী আচরণবিধি যাতে তারা মেনে চলে এই বিষয়ে নির্বাচন কমিশন যাতে কঠোর ব্যবস্থা নিতে পারে সেই বিষয়ে সুপারিশ করছেন সাংবাদিকরা। এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে সবশেষ খবর। ধন্যবাদ আপনাকে। ক্ষমতায় টিকে থাকার জন্য যারা গণহত্যা চালিয়েছে তাদের রাজনীতিতে ফিরে আসার কোনো পথ দেখছেন না বলে মন্তব্য করেছেন গণঅভ্যুত্থানের সমন্বয়ক ও জুলাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। সকালে বরিশাল শিল্পকলা একাডেমিতে শহীদ পরিবারের পাশে বাংলাদেশ শীর্ষক এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে বরিশাল বিভাগের আহত ও নিহতদের মোট ৭৯টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা দেওয়া হয়। অনুষ্ঠানে আওয়ামী লীগকে উদ্দেশ্য করে সার্জিস বলেন, ফ্যাসিবাদীদের হাতে এখনো রক্তের দাগ লেগে আছে। আর যাই হোক, ওই খুনিদেরকে আমরা প্রতিষ্ঠিত হতে আর দিব না। যেই খুনিরা শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য এত মানুষকে খুন করতে পারে, যাদের এখনো শরীরে, যাদের হাতে এত মানুষের রক্ত, এত খুনের রক্ত, তাদেরকে নিয়ে আমরা এই কথা কিভাবে বলবো? ইজি বাইক, রিকশা সহ ব্যাটারি চালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স ও রুট পারমিট দেওয়ার দাবিতে সমাবেশ করছে রিকশা, ব্যাটারি রিকশা, ভ্যান ও ইজি বাইক সংগ্রাম পরিষদ। সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন অটোরিকশা চালকরা। এ সময় অটোরিকশা বন্ধে হাইকোর্টের রায় বাতিল চান তারা। অবিলম্বে বিভিন্ন গ্যারেজে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান ইজি বাইক চালকরা। সমাবেশে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা সহ জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি দেওয়ার পরও ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন রিকশা শ্রমিকরা। কোন যুক্তিতে, কোন কারণে, কোন নীতিতে অবৈধ সেটা আমাদেরকে দেখাতে হবে। আর আমরা দেখাবো আমরা যুক্তিসঙ্গত কাজ করি, যুক্তিসঙ্গত ন্যায় নীতিতে চলি, এটা আমরা দেখাবো। চেয়েছিলাম যে এই সরকার আসার পরে তারা আমাদের দাবিগুলো মেনে নেবে, কিন্তু আমাদের আজকেও রাজপথে নামতে হয়। আমাদের গ্যান্ডারিয়াতে প্রত্যেকটা গ্যারেজে গ্যারেজে যে পুলিশ অভিযান চালিয়েছে, আমরা তীব্র নিন্দা জানাই। আলু, পেঁয়াজ সহ নিত্যপণ্যের দাম যেন কমছেই না। এতে করে চরম ভোগান্তিতে রয়েছে নিম্ন ও মধ্যবিত্তের মানুষ। খুচরা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ 120 থেকে 130 টাকায় বিক্রি হচ্ছে। আলু কেজিতে 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 75 টাকায়। সবজির বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় দামও পড়তির দিকে থাকলেও সিম, বেগুন, করলার মতো বেশ কিছু সবজির দাম এখনও বাড়তি। তাই অধিকাংশ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার এড়িয়ে চলছেন এসব সবজি। এদিকে বাজারে খোলা সয়াবিন ও পাম তেলের বাড়তি দাম নিয়ে হতাশা বেড়েছে ভোক্তাদের মাঝে। শীত পড়তে শুরু করেছে উত্তরের বিভিন্ন জেলায়। কুড়িগ্রামে সকালে ঘন কুয়াশা কেটে গেলেও রাতভর থাকে শীতের তীব্রতা। এ জেলায় দিন দিন কমছে তাপমাত্রা। শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। উত্তরের জেলা পঞ্চগড়ে ভোরে কুয়াশায় চারদিক ঢেকে থাকছে। দিনাজপুরের হিলিতে সকালে 16.2 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সকাল থেকে রোদের দেখা মিললেও হালকা বাতাসের কারণে শীত অনুভূত হচ্ছে। চুয়াডাঙ্গায় গত কয়েকদিনের তুলনায় আবারও কমেছে তাপমাত্রা। সকালে সূর্যের দেখা মিললেও বিকেলের পর আবার কমে যাচ্ছে তাপমাত্রা।
ভোর 6টায় এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 16.4 ডিগ্রি সেলসিয়াস। শীত মৌসুম শুরু হলেও কমছে না ডেঙ্গুর প্রকোপ। প্রতিনিয়ত বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। এরপরও টনক নড়ছে না সংশ্লিষ্টদের। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 458 জন। এর আগে 2 দিন যথাক্রমে আক্রান্ত হয়েছে 1214 ও 1034 জন। মৃত্যু হয়েছে 9 ও 5 জনের। চলতি বছরে এই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 84,826 জন। এ সময় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 438 জনে। মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটির ভেতরে বিষ প্রয়োগ করে মারা হয়েছে বেশ কয়েকটি কুকুর ও বিড়ালকে। আবাসিক ভবনে বসবাসকারীরা বেশ কয়েকবার কুকুরের আক্রমণের শিকার হওয়ায় ব্যক্তিগত আক্রোশ থেকে এমন বিষ প্রয়োগের ঘটনা ঘটেছে বলে জানায় স্থানীয় পশুপ্রেমীরা। তাদের অভিযোগ, নিজ দায়িত্বে প্রত্যেকটি কুকুরকে ভ্যাকসিন দেওয়ার পরও বারবার প্রাণীগুলোর উপর হত্যা চেষ্টা চালায় সেখানকার প্রভাবশালীরা। এই বিষয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আদাবর থানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তা বলেন, প্রাণী হত্যা আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সবাইকে জানান না, এই যে আমরা 999 ফোন দিছি, পুলিশ আসছে, কিন্তু পুলিশ তাদের কোনো এখনো ভিতরে পুলিশ আছে, পুলিশ চুপ। কিছু খারাপ লোক আসতেছে, ওরা সবার আগে তেড়ে আসে। আমাদের গায়ে হাত কেন উঠানো হয়েছে? আমরা কুকুর খাওয়াই। কি কথা? কুকুর খাওয়াইলে 50,000 টাকা জরিমানা। জলাতঙ্ক টিকা দেওয়া, জন্ম নিধন করা, এগুলো করতে দিবেন না তারা। আর সিকিউরিটিদেরকে আমরা বলে যে বাইরে যারা আছে ওদেরকে বের করে দিচ্ছি, আর যারা বাসায় ছিল তাদেরকেও বাসায় দিয়ে দিচ্ছি। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।